আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের তখন একটু সাউন্ডে প্রবলেম ছিল, মাইক্রোফোনের সাউন্ডে প্রবলেম ছিল। আমি ব্যাপারটা পরে রিয়েলাইজ করছি যে আসলে আমাদের তখন মাইক্রোফোনের সাউন্ডে প্রবলেম ছিল, আসলে ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো। এই জন্য আমরা তোমরা কমেন্ট অনেক কমেন্ট করছিলাম, দেখছি পরবর্তীতে যে তোমরা এই মাইক্রোফোনের সমস্যা করতেছিল। তো আসলে ব্যাটারিটা সমস্যা করতেছিল, আমি নতুন ব্যাটারি লাগাইছি। এখন আশা করি মাইক্রোফোন ডিস্টার্ব করবে না। এবং আমরা যতটুক পার্ট 1 শেষ করছিলাম ততটুক তো পড়াইছিলাম তোমাদেরকে। তো এখন যতটুক পড়ানোর কথা ততটুক পড়াই দিব। দেখো, এই টিস্যুতন্ত্রের জন্য আমি সর্বোচ্চ 2টা লেকচার নিব এবং 2টা লেকচারে খুব ভালোভাবে শেষ করব। তো আমি চাচ্ছিলাম এই জন্য আজকে লেকচার 1টা শেষ করে দিতে। আমার যতটুকু টার্গেট ছিল ততটুকু শেষ করানো। নেক্সট ক্লাসে আমি বাকি পার্টটা শেষ করে দিব, তারপর আবার তোমরা টিস্যুতন্ত্রের উপর পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? তো পার্ট 1 যতটুকু হয়েছে ততটুকু তো ভাইয়া পড়াইছি, ততটুকু তো আলহামদুলিল্লাহ বুঝছো। এখন যতটুক থেকে তোমরা আসলে শুনতে পারো নাই, ব্যাপারটা আমি দেখছি কতটুক থেকে শুনতে পারো নাই, আমি ততটুক থেকে এখন পড়াবো। ঠিক আছে? সো ওটা আমাকে বলার দরকার নেই যে ভাইয়া কোন জায়গা থেকে সমস্যা করছিল। তো আমি কিন্তু এখন যে জায়গা থেকে সমস্যা করছিল আমি দেখছি, আমি সেই জায়গা থেকেই এখন আসলে হাতের কাছে কোনো মোবাইল না থাকাতে আমি দেখতে পাচ্ছিলাম না, আসলে আমি জানতে পারিনি যে আসলে এই ডিস্টার্ব করতেছিল। তো তোমরা তাও আমাকে একবার কমেন্টে জানিয়ে দাও যে এখন ভাইয়ার আওয়াজ এবং ভয়েসটা ঠিক আছে কিনা। যদি আওয়াজটা ক্লিয়ার থাকে তাহলে ভাইয়া কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে? তোমরা এখন আমাকে একটু জানাতে পারো যে ভাইয়ার আওয়াজটা ঠিক আছে কিনা। কমেন্টে সবাই জানাতে পারো এখন ভাইয়ার আওয়াজটা ঠিক আছে কিনা, তাহলে আমি কন্টিনিউ করতে পারবো। সবাই আমাকে একটু জানাও যে ভাইয়ার আওয়াজটা এখন ঠিক আছে কিনা। তোমরা সবাই একটু জানো ভাইয়ার আওয়াজটা এখন ক্লিয়ার কিনা। আই হোপ এখন সব ক্লিয়ার। আব্দুল ওয়াজেদ বলছো ভাইয়া সব ক্লিয়ার। ওকে, আরো কয়েকজন বলো যে ভাইয়া সব ক্লিয়ার কিনা। তোমরা আরেকবার বলো যে ভাইয়া সব ক্লিয়ার কিনা, তাহলে ভাইয়া ক্লাসটা শুরু করি। ওকে, দেখো ভাইয়া যতটুক শেষ করেছিলাম অতটুক হচ্ছে আমি জানি কতটুক শেষ করেছি, তাও একটু বলছি। সেটা হচ্ছে আমার তোমাদের এই সেকেন্ডারি ভাজক টিস্যুটা বাকি ছিল। উৎপত্তি অনুসারে সেকেন্ডারি ভাজক টিস্যু থেকেই তোমাদের প্রবলেমটা শুরু হয়েছিল। তো আমি এখানে সেকেন্ডারি ভাজক টিস্যু থেকেই পড়াবো উৎপত্তি অনুসারে। সেকেন্ডারি ভাজক টিস্যু। তো ব্যাপারটা এরকম, তোমরা দেখো আমি এদিক দিয়ে একটা ফিগার রাখছিলাম, আবার এঁকে দিচ্ছি। এটা ছিল বীজ, এটা ছিল কি বীজ। বীজ থেকে এভাবে প্রারম্ভিক ভাজক টিস্যু এবং প্রাইমারি ভাজক টিস্যু হতে, এই যে বীজ ছিল প্রাইমারি ভাজক টিস্যু এবং প্রারম্ভিক ভাজক টিস্যুর মতো এইখানে এভাবে লম্বায় বৃদ্ধি পাইছিল। মনে করে দেখো, এই পার্টটা ছিল, এই পার্ট এতটুক পার্টটা ছিল কি প্রারম্ভিক, এতটুক পার্টটা কি ছিল প্রারম্ভিক, আর এই পার্টটা ছিল তোমার প্রাইমারি। তোমরা একটু মনে করে দেখো যে এতটুক পার্টটা ছিল প্রারম্ভিক ভাজক টিস্যু আর এই পার্টটা ছিল প্রাইমারি ভাজক টিস্যু। ঠিক আছে? এবং আমি বলছি এই গাছটা কি ইনফিনিটি টাইম লম্বা হইতে থাকবে না, একটা পর্যায়ে গিয়ে এই গাছটা লম্বায় স্টপ হয়ে যাবে। মানে ধরো এই জায়গা পর্যন্ত বাড়ছে, এই জায়গায় গিয়ে বিভাজনটা অফ হয়ে গেছে, এই জায়গায় গিয়ে বিভাজনটা অফ হয়ে গেছে, মানে লম্বায় আর বাড়তেছে না। তো আমি বলছি যদি কোনো ভাজক টিস্যু বিভাজন বন্ধ করে দেয় তাহলে এটাকে বলা হয় স্থায়ী টিস্যু।
তার মানে এই জায়গায় যে টিস্যুটা আছে এটাকে বলা হয় স্থায়ী টিস্যু। আমি কিন্তু এগুলো বলছিলাম, তোমরাও শুনতে পারছো। প্রাইমারি ভাজক টিস্যু যখন বিভাজন বন্ধ করে দেয় তখন যেটা পাওয়া যায়, যে ভাজক টিস্যু পাওয়া যায় সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। এবং আমি এটা বলছিলাম যে সেকেন্ডারি ভাজক টিস্যুতে ভাইয়া এই এই পর্যন্ত ভাইয়া লম্বাই উদ্ভিদ বাড়ছিল, কিন্তু পাশাপাশি বাড়তে ছিল না। এখন বলো, একটা উদ্ভিদ কি শুধু লম্বাই বাড়ে নাকি পাশাপাশি বাড়ে, নাকি মোটা হয়, নাকি বৃদ্ধি হয়, প্রস্থে বৃদ্ধি পায়, নাকি ব্যাসে বৃদ্ধি পায়? ব্যাস বলো, মোটা হওয়া বলো বা প্রস্থ বলো, তিনটা একই কথা। তার মানে এ তো এখন গাছটা তো এখন চিকন, তার মানে গাছটা এখন এরকম হইলে হবে না, গাছটাকে একটু মোটা হইতে হবে। গাছটাকে এখন একটু এই মোটা হইতে হবে। এতটুকু পর্যন্ত সবাই ভালোভাবে শুনতে পারছিল, এতটুকু পর্যন্ত মোটা হবে। এই যে উদ্ভিদের এই যে মোটা হওয়া, উদ্ভিদের এই যে কি হওয়া, মোটা হওয়া, উদ্ভিদের এই যে মোটা হওয়া, এটাকেই বলা হয় উদ্ভিদের প্রস্থে বা ব্যাসে বৃদ্ধি। ব্যাস যে কথা, প্রস্থে একই কথা। তো পরীক্ষায় মেডিকেলে বা ইউনিভার্সিটিতে এরকম প্রশ্ন আসবে, উদ্ভিদ প্রস্থে বা ব্যাসে বৃদ্ধি পায় নিচের কোন ভাজক টিস্যুর কারণে? এই যে উদ্ভিদের যে প্রস্থ বা এই যে ব্যাসে বৃদ্ধি পাচ্ছে, এটা কোন ভাজক টিস্যুর কারণে? এই সেকেন্ডারি ভাজক টিস্যু, এই সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে। দ্যাট মিনস এটা মেডিকেলে বা ইউনিভার্সিটিতে আসছিল যে উদ্ভিদ প্রস্থে বা ব্যাসে বৃদ্ধি পায় কোন ভাজক টিস্যুর কারণে? আনসার হবে সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে। আনসার হবে কি? সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে। আনসার হবে কি? সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে। এখন বলো, এই সেকেন্ডারি ভাজক টিস্যুটা কখন আসছে? যখন স্থায়ী টিস্যু সৃষ্টি হয়েছে। যখন এই স্থায়ী টিস্যুটা মানে উপরের দিকে বাড়াটা অফ হয়ে গেছিল, কারণ উপরের দিকে বাড়াটা অফ হয়ে গেলে সেটা হয়ে যায় স্থায়ী টিস্যু। দ্যাট মিনস এই সেকেন্ডারি ভাজক টিস্যুটা অ্যাকচুয়ালি স্থায়ী টিস্যু হতে উৎপত্তি হয়। দ্যাট মিনস এটার উৎপত্তি কীরকম? উৎপত্তি স্থায়ী টিস্যু হতে, উৎপত্তি স্থায়ী টিস্যু হতে, উৎপত্তি কি? স্থায়ী টিস্যু হতে। ভালোভাবে খেয়াল করবা, সেকেন্ডারি ভাজক টিস্যুর উৎপত্তি করতে গিয়ে স্থায়ী টিস্যু হতে, কারণ স্থায়ী টিস্যু যখন তৈরি হয়েছিল তখনই আসছে সেকেন্ডারি ভাজক টিস্যু। দ্যাট মিনস এই স্থায়ী টিস্যু হতে সেকেন্ডারি ভাজক টিস্যুটা আসছে। খুবই ইম্পর্টেন্ট এই সেকেন্ডারি ভাজক টিস্যুটা মনে রাখা, মেডিকেল এবং ভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটাকে বাদ দেওয়া যাবে না, এটাকে বাদ দেওয়া যাবে না, সেকেন্ডারি ভাজক টিস্যুটাকে। এবং এটা উদাহরণ মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ ইম্পর্টেন্ট, দুইটা উদাহরণ মনে রাখতে হবে। একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, যদিও তোমরা কর্ক ক্যাম্বিয়ামকে বুঝবা না, তবুও এখন জাস্ট মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এই দুইটা উদাহরণ মনে রাখতে হবে। একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। দ্যাট মিনস সেকেন্ডারি ভাজক টিস্যু যেটা দেখতে পাচ্ছ, এই সেকেন্ডারি ভাজক টিস্যুর দুইটা এক্সাম্পল মাথায় রাখবা, পরীক্ষায় এটাই আসবে যে নিচের কোনটি সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। আনসার হবে কর্ক ক্যাম্বিয়াম অথবা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের প্রস্থ বা ব্যাসে বৃদ্ধি পায়, আর এটার উদ্ভিদ হচ্ছে স্থায়ী টিস্যু হতে। দেখো, উদ্ভিদ প্রস্থে বা ব্যাসে বৃদ্ধি পাচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে। এছাড়া এটাকে এই সেকেন্ডারি ভাজক টিস্যুকে অন্য নামেও চেনা যায়। এই অন্য নামটা আমরা পরে দেখব, কারণ ওটাও কিন্তু অপশনে থাকতে পারে। সেকেন্ডারি ভাজক টিস্যুকে অন্য নামেও আমরা চিনতে পারি, বাট ওই অন্য নামটা আমার জানা দরকার। কেন? আমি রিস্ক নিতে পারবো না, কারণ উদ্দীপকে এই প্রশ্নে সেকেন্ডারি ভাজক টিস্যু না থেকে ওই অন্য নামটাও থাকতে পারে। ওই অন্য নামটা আমরা তখনই জানবো যখন আমরা ভাজক টিস্যুর অবস্থান অনুসারে প্রকারভেদ পড়ব। যখন আমরা ভাজক টিস্যুর অবস্থান অনুসারে প্রকারভেদ পড়বো, তখন আমরা দেখব আসলে উদ্ভিদের প্রস্থ বা ব্যাসে বৃদ্ধি পায় যেরকম সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে, এরকম আরেকটা ভাজক টিস্যু আছে। এই জন্য দোনোটা অল্টারনেটিভ জেনে রাখা ভালো, কারণ প্রশ্নে কোনটা দেয় সেটা তুমি আমি জানি না। এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে বলবা, কারণ আমি যা দেখলাম এতটুকু পর্যন্তই তোমাদেরকে আমি আসলে পড়াইছিলাম, যতটুকু শোনা গেছিল আর কি, এতটুকু পর্যন্তই ঠিকঠাকভাবে লাইফটা চলছিল। তোমরা আমাকে বলো এতটুকু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ডারি ভাজক টিস্যু, এটা বুঝছো কি না? এটা ছিল 3 নাম্বার, এটা ছিল 3 নাম্বার। 1 নাম্বারে এটা ছিল প্রারম্ভিকটা ছিল উৎপত্তি অনুসারে, 2 নাম্বারে ছিল তোমার
2 নম্বরে ছিল তোমার এই প্রাইমারি ভাজক টিস্যু, এটা ছিল 2 নম্বরে, আর 3 নম্বর হচ্ছে এই সেকেন্ডারি ভাজক টিস্যু। এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন আমরা অবস্থান অনুসারে দেখব, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো এই দেখো উৎপত্তি অনুসারে অবস্থান অনুসারে ভাজক টিস্যু কয় ধরনের। নাম্বার 1 শীর্ষস্থ ভাজক টিস্যু। নাম্বার 1 শীর্ষস্থ ভাজক টিস্যু, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল এবং ইউনিভার্সিটির জন্য। শীর্ষস্থ ভাজক টিস্যু মনে রাখবা, এটার নাম শীর্ষস্থ কেন? কারণ ওই ভাজক টিস্যুগুলা শীর্ষে থাকে। ওই ভাজক টিস্যুগুলো কোথায় থাকে? শীর্ষে থাকে। ওই ভাজক টিস্যুগুলো কোথায় থাকে? শীর্ষে থাকে। ওই ভাজক টিস্যুগুলো কোথায় থাকে? শীর্ষে থাকে। ব্যাপারটা আমি বুঝাচ্ছি। ধরে নাও আমি গাছ আঁকতেছি, দেখো এরকম আমি একটা, ধরে নাও এরকম একটা গাছ আঁকতেছি, হ্যাঁ এরকম একটা আমি গাছ আঁকতেছি, এটা গাছের একটা অংশই ধরতে পারো, আর এভাবে লাল করে দিচ্ছি। তোমরা চাইলে কালো করে দিতে পারো। আমি এটা এভাবে লাল করে দিচ্ছি, এটা এভাবে লাল করে দিচ্ছি, এটা আমি এভাবে লাল করে দিচ্ছি। তারপর এদিক দিয়েও আমি দেখাচ্ছি, দেখো এই এদিক দিয়েও এই অংশটাও লাল করে দিচ্ছি, হ্যাঁ এই অংশটাও লাল করে দিচ্ছি, এই অংশটাও লাল করে দিচ্ছি, এই অংশটাও লাল করে দিচ্ছি। শুধুমাত্র এই দুইটা জায়গা সাদা রাখছি, শুধুমাত্র এই দুইটা জায়গা সাদা রাখছি। খেয়াল করবা, এটা যদি গাছ হয়, এটা হচ্ছে গাছের শীর্ষ। তার মানে বলো শীর্ষস্থ ভাজক টিস্যু কোথায় থাকবে? গাছের শীর্ষে, নাম দেখেই বোঝা যাচ্ছে। এখন বলো এই জায়গায় যে ভাজক টিস্যুগুলো থাকবে, এগুলো যদি বিভাজিত হয় তাহলে গাছটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে না? এই জায়গায় যে ভাজক টিস্যুগুলো আছে এগুলা যদি বিভাজিত হয়, বিভাজিত হওয়ার কারণে যদি সংখ্যা বাড়ে, তাহলে এই গাছটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে না? তার মানে এইবার বুঝতে পারলাম শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণেও উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এই আমাকে বলো তো, শুধু কি শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ দৈর্ঘ্য পাইছিল, নাকি আরেকটা ভাজক টিস্যুর কারণেও পাইছিল? সেটাও মনে রাখতে হবে। সেটা কি ছিল মনে আছে তো? প্রাইমারি ভাজক টিস্যু। এটাই বলছিলাম তোমাদেরকে যে অল্টারনেটিভ নামটাও জেনে রাখতে হবে। প্রাইমারি ভাজক টিস্যুও সেম, অল্টারনেটিভ নামটাও জেনে রাখতে হবে। মানে পরীক্ষায় এরকম আসবে, উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায় নিচের কোন ভাজক টিস্যুর কারণে? অপশনে দেখবা হয় এটা দিবে, নাহলে অপশনে দেখবা হয় এটা দিবে। অপশনে দেখবা হয় এটা দিবে, নাহলে অপশনে দেখবা হয় এটা দিবে। যদি এটা দেয় এটা দেখাবা, আর যদি এটা দেয় এটা দেখাবা। এখন একজনে ধরো শুধু এইটাই শিখে গেছে, এটা সে পাত্তা দিল না, এখন সে অপশনে এটা খুঁজেই পাইল না, সে মনে করবে উত্তরই নেই। কিন্তু অপশনে তো সে এটা দেখে নাই, বা এটা তো সে মনেই রাখে নাই। তাহলে অপশনে যদি এটা দেখো তাহলে এটা দেখাবা, কারণ যে কোনো দুইটার মধ্যে এই দোনোটাই সেম কথা, দোনোটাই সেম কথা। সো যেটাই অপশনে থাকুক না সেটাই দেখাবা তুমি, বাদ দেওয়া তো যাবে না। বুঝা গেছে এখন? বুঝা গেছে এখন? এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় কি করতে হবে? রাখতে হবে। এটা মাথায় কি করতে হবে? রাখতেই হবে। ওকে, দেখো 1 নাম্বারটা গেল। 1 নাম্বার সেটা হচ্ছে অবস্থান অনুসারে, সেটা কোন জায়গায় আছে, এটা হচ্ছে অবস্থান। কোন জায়গায় আছে সেটা হচ্ছে অবস্থান, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এইবারে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা ভাজক টিস্যু, 2 নাম্বার, সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু, এটা হচ্ছে 2 নাম্বার ভাজক টিস্যু। দেখো পার্শ্বীয় মানে কি? পাশ, এই পাশ, এই পাশ, এই পাশ, এই পাশ। তাহলে আমি যদি এই পাশ এভাবে হিসাব রাখি, এই পাশটাকে কি বলা হয়? প্রস্থ, ব্যাস, এগুলোই তো বলা যায়, তাই না? তার মানে এই যে পাশটাকে বলা হচ্ছে, এখানে যে ভাজক টিস্যুগুলো আছে এগুলাকেই বলা হয় পার্শ্বীয়, বিকজ এগুলো পাশে থাকে। এখন বলো এই জিনিসটাকে আমরা কি বলি জ্যামিতির ভাষায়? সেটা হচ্ছে এটা প্রস্থ অথবা এটা ব্যাস। তার মানে পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ, খুবই ইম্পর্টেন্ট, উদ্ভিদ ব্যাসে বা প্রস্থে বৃদ্ধি পায়। উদ্ভিদ ব্যাসে বা প্রস্থ বৃদ্ধি পায়। এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন, উদ্ভিদ ব্যাসে বা প্রস্থে আরেকটা ভাজক টিস্যুর কারণে বৃদ্ধি পাইছিল, এটার নাম কি ছিল?
ওইটার নাম ছিল সেকেন্ডারি ভাজক টিস্যু। একটু আগেই আমি বলছি ওইটার নাম ছিল সেকেন্ডারি ভাজক টিস্যু। ও সেম। তার মানে অপশনে যদি বলে উদ্ভিদ ব্যাসে বা প্রস্থে বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে, অপশনে যদি এটা থাকে এটা আনসার, যদি এটা না থেকে এটা থাকে তাহলে এটাই আনসার। সো যে কোনো দুইটার মধ্যে একটা থাকবেই অপশনে, তো সেটাই দেখো। এখন তুমি যদি শুধু এটা মনে রাখো তাহলে হবে না, এটাও তোমাকে মনে রাখতে হবে। বুঝা গেছে? আশা করি তোমরা থেকে আমি এটা বুঝাইতে পারছি। শীর্ষস্থ ভাজক টিস্যু অপর নাম হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। আই হোপ তোমরা বুঝতে পারছো। এইবারে দেখো 3 নাম্বার, আমরা অবস্থান অনুসারে পড়াচ্ছি। আমরা কি অবস্থান অনুসারে 2 নাম্বার গেল, 3 নাম্বার সেটা হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। ইন্টার ক্যালোরি বা নিবেশিত, আমি বারবার বলি মেডিকেলের জন্য অথবা ভার্সিটির জন্য বাংলা টার্মের পাশাপাশি ইংরেজি টার্ম অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, সেটা মেডিকেল হোক বা ভার্সিটি। যেমন দেখো নিবেশিতর ইংরেজি নাম হচ্ছে ইন্টার ক্যালোরি। এখন একজনে যদি নিবেশিত পড়ে যায় কিন্তু অপশনে যদি ইন্টার ক্যালোরি দেয়, সে বলবে বইয়ের বাইরে থেকে আসছে। দেখো ভাই, একজনে শুধু নিবেশিত ভাজক টিস্যু পড়ে গেছে, পাশে যে ইন্টার ক্যালোরি শব্দটা লেখা আছে সেটা খেয়াল করেনি। এখন অপশনে নিবেশিত না দিয়ে ইন্টার ক্যালোরি দিছে, খাইলা তো ধরা, কারণ ইন্টার ক্যালোরি তো তোমার কাছে আননোন। এই জন্য মেডিকেলের বা ভার্সিটির জন্য বাংলার পাশাপাশি ইংরেজি টার্মটাও মনে রাখতে হবে। যেমন এখানে আমি পার্শ্বীয় লিখছি না, এটার ইংরেজি আছে, আমি এখন বলতেছি না, কারণ আমি একটা প্রশ্ন দিব, তোমরা দেখি ওই প্রশ্নটা পারো কিনা। আমি একটা প্রশ্ন দিব, ওই প্রশ্নটা পারো কিনা, ওই প্রশ্নটা আমি বাংলা টার্ম না দিয়ে ইংরেজি টার্ম দিব, কারণ মেডিকেলে এরকম আসবে। এবং ইদানিং এগুলো বেশি হচ্ছে, ইংরেজি টার্ম জানাটা জরুরি। তাই ইন্টার ক্যালোরি বলো বা নিবেশিত বলো, এটার কাকে বলে এটা অবশ্যই পরীক্ষায় আসে বা আসবে। কাকে বলে এটা বোঝানোর জন্য এই ফিগারটা খেয়াল করতে হবে। তুমি খেয়াল করো, আমি সবগুলা লাল রাখছি, শুধু মাঝখানে এই 2টা জায়গা সাদা রাখছি। কেন সাদা রাখছি বলি, কারণ মাঝখানের এই জায়গাটা হচ্ছে একটা স্থায়ী টিস্যু, আর মাঝখানের এই জায়গাটা হচ্ছে আরেকটা স্থায়ী টিস্যু। আর এই 2টার মাঝখানে যে লাল জায়গা, মানে এটা, এই লাল জায়গাটা, এটাই হচ্ছে ভাজক টিস্যু। মনে রাখবা, এখানে এভাবে লিখে রাখতে পারো। এখানে লাল দিয়ে কি বোঝাচ্ছে, আর সাদা দিয়ে কি বোঝাচ্ছে। লাল দিয়ে বোঝাচ্ছে ভাজক টিস্যু, সাদা দিয়ে বোঝাচ্ছে স্থায়ী টিস্যু। তার মানে এখানে লাল না, এটা লাল, তার মানে এটা ভাজক। তার মানে এটা কোন ধরনের ভাজক, এটা হচ্ছে এটা নিবেশিত ভাজক। লিখো, এটা হচ্ছে নিবেশিত ভাজক। তাহলে নিবেশিত ভাজকের সংজ্ঞাটা দেখো একদম সোজা, 2টি স্থায়ী টিস্যুর মাঝখানের ভাজক টিস্যুকে নিবেশিত ভাজক টিস্যু বলে। 2টি স্থায়ী টিস্যুর মাঝখানে, 2টি স্থায়ী টিস্যুর মাঝখানে, 2টি স্থায়ী টিস্যুর মাঝখানের টিস্যুটাকেই মাঝখানের টিস্যুকে নিবেশিত বা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু। সঙ্গে আসলে এটা পড়বে না, সঙ্গে এরকম আসবে যে 2টি স্থায়ী টিস্যুর মাঝখানে টিস্যুকে কি বলে, আনসার হবে ইন্টার ক্যালোরি বা নিবেশিত। আনসার হবে কি ইন্টার ক্যালোরি বা নিবেশিত। এবং এটার জন্য এটার থেকে আরেকটা মাথায় রাখবা, এটা অ্যাকচুয়ালি কোত্থেকে উৎপত্তি হয়, এটা হয় শীর্ষস্থ ভাজক টিস্যু হতে এর উৎপত্তি। এটা লিখো, এটা আসতে পারে শীর্ষস্থ ভাজক টিস্যু হতে সৃষ্ট। তার পরীক্ষায় এটাও আসতে পারে যে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু নিচের কোন টিস্যু হতে সৃষ্ট হয়। তার আনসার হবে শীর্ষস্থ ভাজক টিস্যু হতে সৃষ্ট হয়। আনসার হবে কি শীর্ষস্থ ভাজক টিস্যু হতে সৃষ্ট হয়। আনসার হবে কি শীর্ষস্থ ভাজক টিস্যু হতে সৃষ্ট হয়। মনে রাখবা, ভাজক টিস্যু প্রকারভেদকে ট্রিপল স্টার দিতে হবে, কারণ এখান থেকে মেডিকেলে কোয়েশ্চেন হয়, এখান থেকে ভার্সিটিতে কোয়েশ্চেন হয়। দেখো আমি তোমাদেরকে কি পড়াইছি বলি, ভাজক টিস্যুর প্রকারভেদে 4 ধরনের ভিত্তি আছে। 4 ধরনের ভিত্তির মধ্যে 2 ধরনের ভিত্তি পড়াইছি। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে 3 প্রকার পড়াই দিছি, এখন অবস্থান অনুসারে 3 প্রকার পড়াইছি, খুবই গুরুত্বপূর্ণ।
এতটুকু পর্যন্ত যদি বুঝো, আমি এখন একটা কোয়েশ্চেন দিচ্ছি, ওই কোয়েশ্চেনের আনসার তোমরা কমেন্ট বক্সে করবা। দেখো আমি এখন একটা প্রশ্ন দিব, এই কোয়েশ্চেনের আনসার তোমরা এখন কমেন্ট বক্সে দিবা। কমেন্ট বক্সে দাও এটা, যে নিচের কোনটি সেকেন্ডারি, ভাজক টিস্যু? এটা সবাই আনসার দিবা। নিচের কোনটি সেকেন্ডারি ভাজক? এপিক্যাল, দেখো ইংরেজিটা আমি ইউজ করতেছি, এপিক্যাল মেরিস্টেম। বি, ইন্টারক্যালারি মেরিস্টেম। সি, ল্যাটেরাল মেরিস্টেম। ডি, প্রোমেরিস্টেম। দেখি ইংরেজি টার্ম আমি লিখে দিছি, আমি বাংলাও বলে দিব, সমস্যা নাই। তোমরা আমাকে বলো নিচের কোনটি সেকেন্ডারি ভাজক টিস্যু? ইজ ইট অ্যাপিক্যাল, ইজ ইট ইন্টারক্যালারি, ইজ ইট ল্যাটারাল, ইজ ইট প্রোমেরিস্টেম? সবাই আনসার দাও প্লিজ, সবাই এটার আনসার দাও। সবাই এটা আনসার দাও। রেকর্ড নিয়ে চিন্তা করতেছো কেন? আপাতত রেকর্ড নিয়ে চিন্তা না করে লাইভ ক্লাসে মনোযোগ দাও। সবাই এটা আনসার দাও যে ভাইয়া এটার আনসার কি হবে। ইজ ইট এ, ইজ ইট বি, ইজ ইট সি, ইজ ইট ডি? অপশন কি হবে? ল্যাটারাল, একজনে বলতেছো ল্যাটারাল, বাকিরা বলো যে এটার আনসার কি হবে। ল্যাটারাল, সবাই আনসার করতে থাকো। এইটার আনসার হবে ল্যাটারাল, মানে সি। একটু আগেই আমি বলছি যে সেকেন্ডারি ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, আর এখানে ল্যাটারাল শব্দটার অর্থ হচ্ছে পার্শ্বীয়। একটু আগে আমি বলছি, বিশ্বাস না হলে দেখো। আর মেরিস্টেম শব্দটার অর্থ হচ্ছে ভাজক টিস্যু, মেরিস্টেম শব্দটার অর্থই হচ্ছে ভাজক টিস্যু। তার মানে ল্যাটারাল মানে পার্শ্বীয়। প্রোমেরিস্টেম মানে হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, এটা আমি পড়াইছি, প্রারম্ভিক ভাজক টিস্যু। ইন্টারক্যালারি মানে হচ্ছে, একটু আগেই বলছি, সেটা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। মনে আছে কিনা দেখো, একটু আগেই তো পড়াইছি, বেশিক্ষণ হয়নি। নিবেশিত ভাজক টিস্যু। আর এপিক্যাল মানে হচ্ছে শীর্ষস্থ, দ্যাট মিনস এটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। দেখছো ইংরেজি টার্মটা যদি তুমি না জানো, মুশকিলে পড়বে কিনা অ্যাডমিশনে মুশকিলে পড়বা কিনা যদি ইংরেজি টার্মটা না জানো। অবশ্যই 100% মুশকিলে পড়বা। ইংরেজি টার্মগুলো জানাটা জরুরি অ্যাডমিশনের ক্ষেত্রে। এইভাবে প্রশ্ন হবে অনেক প্রশ্ন হবে, যেটা ইংরেজি টার্ম দিয়ে বলবা যে ভাইয়া আমরা কি ইংলিশ মিডিয়ামে পড়ি? তখন বলবে ইংলিশ মিডিয়ামে পড়ো না, কিন্তু বইয়ে ইংরেজি টার্মগুলো তো লিখে দেওয়া ছিল, এগুলো পড়ো নাই কেন, এরকম বলবে। তোমরা হয়তো তখন চিন্তা করবে আমরা কি ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমাদেরকে ইংরেজি টার্ম দিচ্ছে। সো বি কেয়ারফুল, তোমরা রিসেন্ট কিছু যদি কোয়েশ্চেন দেখো তাহলে দেখবে ইংরেজি টার্ম বেশি ইউজ করছে, সেটা ইউনিভার্সিটি হোক সেটা মেডিকেল হোক, বেশি ইউজ করছে ইংরেজি টার্ম। শেষ। এখন বাকি দুইটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে, আরেকটা হচ্ছে কাজ অনুসারে। এই দুইটা মারাত্মক ইম্পর্টেন্ট। আগে আমি কোষ বিভাজন বলবো, তারপর কাজ অনুসারে। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু প্রথমে হয় মাস ভাজক টিস্যু। কি বলে এটাকে? মাস। এই মাস মানে হচ্ছে আমাদের বাংলা মাস না, ইংরেজিতে বলে এটাকে মাস।
আচ্ছা, এই মাস মানে কি? এই মাস শব্দটার অর্থ হচ্ছে ভর। আমরা অনেক সময় বলি যে এখানে অনেক মাস, মানে এখানে অনেক ভিড়, এখানে অনেক বেশি মানুষ, এরকম বলি। বা বলি যে এটার অনেক মাস, এটার অনেক ভর, বা এটাকে আমরা ঘনত্ব হিসেবে ইউজ করি মাসকে আমরা। যেমন আমরা বলি যে বাংলাদেশ হচ্ছে অধিক জনসংখ্যার একটা দেশ, তো আমরা বলি, বা অধিক জনসংখ্যার ঘনত্বের একটা দেশ, তো আমরা বলি মাস পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে কি মাস পপুলেটেড কান্ট্রি। তাহলে এই মাস মানে ইংরেজি আমরা যে মাস বলি বা মান্থ বলি, জানুয়ারি ফেব্রুয়ারি বলি, এগুলো না। এই মাস মানে হচ্ছে ঘনত্ব বুঝাচ্ছে, ভর বুঝাচ্ছে। আচ্ছা, তো এখন এই মাস ভাজক টিস্যু, যেহেতু ভাজক টিস্যু, তাহলে বিভাজিত হবে। আর মাস তখনই হবে যখন এই ভাজক টিস্যুগুলা সব জায়গা দিয়ে বিভাজিত হতে পারে, সব তলে বিভাজিত হতে পারবে। সব তলে যদি বিভাজিত হয় তাহলে এটা ঘন হবে। মানে ধরো এই একটা কোষ আছে, এটা বিভাজিত হয়েছে, বিভাজিত এরকম দুইটা হয়ে গেছে, এটা বিভাজিত আরও দুইটা হয়ে গেছে, এটা বিভাজিত আরও দুইটা, এটা বিভাজিত আরও দুইটা, এটা বিভাজিত আরও দুইটা, এদিক দিয়েও বিভাজিত হচ্ছে, দেখো এদিক দিয়েও বিভাজিত হচ্ছে, এদিক দিয়েও বিভাজিত, দেখো পুরো ঘটনাটা একটা হিজিবিজি হয়ে গেছে না? এটা হচ্ছে মাস। তাহলে মাস ভাজক টিস্যু সবসময় মনে রাখবা সব তলে বিভাজিত হয়, সব তলে বিভাজিত হয়। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, মাস ভাজক টিস্যু সব তলে বিভাজিত হয়। দেখো আমি সব জায়গা দিয়ে বিভাজনটা করেছি। এখন বলো এই জায়গাটা অনেক ঘনত্বের হয়ে গেছে না, বেশি ঘন হয়ে গেছে না? তার মানে মনে রাখবা মাস ভাজক টিস্যুতে উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধি পায়। তার মানে উদ্ভিদ কিসে বৃদ্ধি পায়? মুখস্থ করতে হবে না ভাইয়া। উদ্ভিদ কিসে বৃদ্ধি পায়? ঘনত্বে বৃদ্ধি পায়। মাস ভাজক টিস্যুতে উদ্ভিদ কিসে বৃদ্ধি পায়? উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধি পায়। হয়ে গেল মাস। এই দুইটা জিনিসে জানবা, এই দুইটা জিনিসে জানবা। 2 নাম্বার যেটা জানবা সেটা হচ্ছে প্লেট। আমরা যে প্লেট বলি আসলে খাবারের প্লেট, এটাই মানে বোঝাচ্ছে প্লেট, সেটাই প্লেট ভাজক টিস্যু। আচ্ছা তোমরা বলো প্লেটের নর্মালি আমরা কয়টা তল দেখি? 2টা তল দেখি। একটা হচ্ছে উপরের তল যেখানে আমরা ভাত খাই, আর ওটা হচ্ছে নিচের তল যেটা টেবিলের উপরে থাকে। এই জন্য প্লেট ভাজক টিস্যু 2টি তলে বিভাজিত হয়। দেখছো, বোঝা যাবে প্লেট ভাজক টিস্যু কয়টি তলে বিভাজিত হয়? 2টি। কারণ আমি এটা কোষ বিভাজন অনুসারে পড়াচ্ছি, সো এখানে বিভাজনের কথা বলতে হবে। 2টি তলে বিভাজিত হয়, এটা মাথায় রাখবা। তো মনে রাখবা এটার কারণে উদ্ভিদ কিভাবে বৃদ্ধি পায়। মনে রাখবা এটার কারণে উদ্ভিদ আয়তনে বৃদ্ধি পায়। গুরুত্বপূর্ণ একটা লাইন, আয়তনে বৃদ্ধি পায়। আয়তন, এটার কারণে উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধি পায়, এটার কারণে উদ্ভিদ আয়তনে বৃদ্ধি পায়। একটা জিনিস না জানলেই নয়, সেটা হচ্ছে উদাহরণ। এই প্লেট ভাজক টিস্যু উদাহরণ 2টা আছে। এই প্লেট ভাজক টিস্যু কোথায় কোথায় দেখবা? একটা হচ্ছে পাতাতে, আর একটা হচ্ছে বর্ধিষ্ণু বহিতকে, আরেকটা দেখবা বর্ধিষ্ণু বহিতকে। পরীক্ষায় এরকম আসবে যে পাতায় কোন ধরনের ভাজক টিস্যু তুমি দেখতে পারো? প্লেট দেখতে পারো। বর্ধিষ্ণু বহিতকে কোন ধরনের ভাজক টিস্যু দেখতে পারো? প্লেট দেখতে পারো। 2টি তলে বিভাজিত হয় কোন ধরনের ভাজক টিস্যু? প্লেট। উদ্ভিদ আয়তনে বৃদ্ধি পায় কোন ধরনের ভাজক টিস্যুর কারণে? প্লেট ভাজক টিস্যুর কারণে। নিজে প্রশ্ন করবা, তাহলে নিজেই উত্তর দিতে পারবা। বুঝে গেছে? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 3 নাম্বার, সেটা হচ্ছে রিব ভাজক টিস্যু। রিব, এই রিব মানে তোমরা যেটা বুঝছো সেটাই, মানে বুকের পাঁজর। তো এটার নাম এরকম হয়েছে কেন? কারণ হচ্ছে যে আসলে কোষগুলা যেভাবে সাজানো থাকে, বিভাজনের পর যেভাবে সাজানো থাকে, ওটা দেখতে বুকের পাঁজরের মতো লাগে, তাই এটার নাম রিব দিছে। এবং মনে রাখবা এটা সব তলে বিভাজিত হয়, এটা 2টা তলে বিভাজিত হয়, বাকি আছে কি একটা। তার মানে রিব সবসময় একটি তলে বিভাজিত হয়, একটি তলে বিভাজিত হয়। কয়টি তলে বিভাজিত হয়? একটি তলে বিভাজিত হয়। এটার উদাহরণ মনে রাখা জরুরি, এটার উদাহরণ মনে রাখা জরুরি। মনে রাখবা এটার উদাহরণ হচ্ছে বর্ধিষ্ণু মূল, আর একটা হচ্ছে কাণ্ডের মজ্জারশ্মি। এগুলো এখন আপাতত মজ্জা টজ্জা কি এগুলো বোঝার দরকার নাই। কাণ্ডের মজ্জারশ্মি, আর একটা হচ্ছে তরুণ মূলে। তরুণ মানে কি? ইয়াং মূল, মানে নতুন নতুন যে মূলগুলা গজায়, নতুন নতুন যে মূলগুলা গজায়, ওই তরুণ মূলে আমরা রিব কোষ ভাজক টিস্যু দেখব। তাহলে আমরা বর্ধিষ্ণু মূলে রিব ভাজক টিস্যু দেখব, কাণ্ডের মজ্জারশ্মিতে রিব ভাজক টিস্যু পাবো, তরুণ মূলেও রিব ভাজক টিস্যু পাবো। সো পরীক্ষায় এরকম আসবে, ধরো এরকম আসলো তরুণ মূলে কোন ধরনের ভাজক টিস্যু পাওয়া যায়, তাহলে আনসার হচ্ছে রিব।
বললো একটি তলে কোন ধরনের ভাজক টিস্যু বিভাজিত হয়, তাহলে আনসার হচ্ছে রিব। তাহলে ভাজক কোষ বিভাজন অনুসারে কিন্তু এরকম পরীক্ষায় আসতে পারে, কোষ বিভাজন অনুসারে কিন্তু এরকম পরীক্ষায় কি করতে পারে, আসতে পারে। ঠিক আছে না? বাকি আছে কাজ। এখান থেকে মেডিকেল আসছে, এই প্রশ্নটার আনসার তোমরা দিবা। আগে আমি এটা বুঝাই দিব, এই কাজ থেকে মেডিকেল একটা প্রশ্ন আসছে, এটা আমি তোমাদেরকে আগে বুঝাই দিব, তোমরা তারপর প্রশ্ন দিবা, আনসার দিবা। ঠিক আছে? এই দেখো, কাজ অনুসারে মানে কাজ অনুসারে এক ধরনের ভাজক টিস্যু আছে যেটাকে বলা হয় প্রোটোডার্ম, যেটাকে বলা হয় প্রোটোডার্ম। এটা বুঝাতে একদম পানি। মনে রাখবা, ডাম শব্দটার অর্থ কি জানো? ত্বক। ডাম শব্দটার অর্থ কি? ত্বক না? আমাদের ত্বক স্কিন বা ডার্ম, স্কিন শব্দটা মেবি ইংরেজি, আর ডাম শব্দটা ইংরেজি না, হয়তো পারে এটা ল্যাটিন বা গ্রিক। তো ডাম শব্দটা অর্থ ত্বক। তার মানে বলে এটার কাজটা কি? খুবই গুরুত্বপূর্ণ। এটার কাজ হচ্ছে ত্বক সৃষ্টি করা। দেখছ? মনে রাখা কত সোজা, মনে রাখা কত সোজা। প্রোটোডার্মের কাজ কি? ডাম মানে এটা ত্বক, তার মানে এটা ত্বক সৃষ্টি করবে। কার ত্বক সৃষ্টি করবে? তোমার না, এটা মূলত উদ্ভিদের ত্বক সৃষ্টি করবে। উদ্ভিদে কিসের ত্বক? সেটা হতে পারে পাতার ত্বক, সেটা হতে পারে ফুলের ত্বক, সেটা হতে পারে ফলের ত্বক, সেটা হতে পারে কাণ্ডের ত্বক, সেটা হতে পারে মূলের ত্বক। যে ধরনের ত্বক হোক, এটা প্রোটোডার্মই সৃষ্টি করবে। আচ্ছা, 2 নাম্বার ভাজক টিস্যু কি হইতে পারে, যেটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট, যে মেডিকেল আসছে। এই প্রশ্নটা দাও, আমি প্রশ্ন দিব এটার, তোমরা আনসার দিতে পারবা। একটু বুঝো, প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু। প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু, ভাইয়া এটার কাজটা কি বলেন? কাজটাই তো গুরুত্বপূর্ণ। এই ধরনের ভাজক টিস্যুর কাজ হচ্ছে জাইলেম, ফ্লোয়েম অ্যান্ড ক্যাম্বিয়াম সৃষ্টি করা। খুবই গুরুত্বপূর্ণ। একটু পরে আমি প্রশ্ন দিচ্ছি, তোমরা আনসার দিতে পারবা। প্রোক্যাম্বিয়াম মেডিকেল আসছিল, জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম সৃষ্টি করে, আর কিছু সৃষ্টি করে না। এই 3টা অপশানের ধরে বললো যে নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম নয়, তাহলে এই 3টা অপশানে দিল, আরেকটা দিল বাইরে থেকে, তাহলে যেটা বাইরে থেকে দিচ্ছে সেটাই আনসার নয়। খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন দিব, তোমরাই আনসার দিবা। মেডিকেল আসছিল 3 নাম্বার হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ডকে বাংলায় বলে ভিত্তি। এটার কাজটা অবশ্যই মনে রাখতে হবে। এটার কাজ হচ্ছে যে তোমার কর্টেক্স, এগুলো হয়তো তোমরা যারা আগে এই চ্যাপ্টারটা পড়ো নাই তারা হয়তো বুঝবা না, তাই আপাতত বোঝার দরকার নেই, কারণ আমরা এখানে তো মেডিকেলের জন্য পড়তেছি, সামনে হয়তো বুঝাইতে পারবো। কর্টেক্স, তারপর এটা হচ্ছে মজ্জারশ্মি সৃষ্টি করে, মজ্জারশ্মি সৃষ্টি করে। তাহলে এই 3টাই জাস্ট মাথায় রাখবা। এই 3টার বাইরে যদি কোনো কিছু দেয়, তাহলে সেটা গ্রাউন্ড বা ভিত্তি ভাজক টিস্যু না। এই 3টার বাইরে যদি কোনো কিছু দেয়, সেটাই হবে গ্রাউন্ড বা ভিত্তি টিস্যু না। এই 3টার বাইরে যদি কিছু দেয়, সেটাই হবে প্রোক্যাম্বিয়াম না। বুঝে গেছে? এবার দেখো, মেডিকেলের প্রশ্ন আসছিল এরকম, এটার আনসার দাও। সবাই এটার আনসার দিবা, মেডিকেল আসছিল। নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম তৈরি করে না? এটা মেডিকেল আসছিল, লিখে রাখতে পারো কত সাল আসছিল। এটা ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, কততে? 18-19-এ। অপশন দিই, হ্যাঁ, অপশন না দিলেও পারার কথা, তবু অপশন দিই। অপশন এ জাইলেম, অপশন বি ফ্লোয়েম, অপশন সি কর্টেক্স, অপশন ডি ক্যাম্বিয়াম। দেখি সবাই এটার আনসার দাও। একটু আগেই শিখেছি, নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম তৈরি করে না? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19 আসছিল। জাইলেম, ফ্লোয়েম, কর্টেক্স, ক্যাম্বিয়াম। এটার আনসার একদম ইজি, বলো সবাই, বলো এটার আনসার কি? সবাই
সবাই বলো এটার আনসার কি? আবির হোসাইন বলছো সি, ফাতেমা তুজ্জোহরা সি, 63 পিপল ইজ ওয়াচিং উইথ মি। তো তোমরা বাকিরা রেসপন্স করো, সবাই বলো সবাই বলো এটা আনসার কি? এটার মতো সোজা তার কিছু নাই। এগুলা পারা মানে তোমার নিজের কনফিডেন্স বুস্ট আপ হওয়া, সো নিজের কনফিডেন্স বুস্ট করো। অনিকা অনিকা বলছো সি, অনিকা বলছো সি সি ওকে, রিয়া বলছো সি ওকে, সাজিদ বলতেছো সি, কাজী ইমরান বলতেছো কর্টেক্স মানে সি, ফেরদৌস আহমেদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম, তুমি সালাম দিছো ওকে, আব্দুল ওয়াজেদ বলছো সি, আর কেউ বলবা? বিয়াদুল ইসলাম জয় বলছো সি। তাবাসসুম বলছো সি ওকে। অনেকেই আনসার দিচ্ছ, সবার আনসারই কারেক্ট। এটার আনসার হবে কর্টেক্স, বিকজ আমরা দেখছিলাম প্রোক্যাম্বিয়াম জাইলেম ছিল, জাইলেম প্রোক্যাম্বিয়াম সৃষ্টি, প্রোক্যাম্বিয়াম জাইলেম সৃষ্টি করে, প্রোক্যাম্বিয়াম ফ্লেম সৃষ্টি করে, প্রোক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম সৃষ্টি করে, কিন্তু প্রোক্যাম্বিয়াম এই কর্টেক্সটা সৃষ্টি করে না। অ্যাকচুয়ালি এই কর্টেক্সটা কে সৃষ্টি করে জানো? এই কর্টেক্সটা সৃষ্টি করেছিল গ্রাউন্ড বা ভিত্তি, একটু আগে লিখে দিছি, গ্রাউন্ড বা ভিত্তি কর্টেক্স তৈরি করে। তাহলে যদি গ্রাউন্ড বা ভিত্তি কি তৈরি করতে বলতো তাহলে আনসার কর্টেক্সই দিত। কর্টেক্সটা আসলে কিসের আন্ডারে পড়ে? গ্রাউন্ড বা ভিত্তি আন্ডারে পড়ে, প্রোক্যাম্বিয়ামের আন্ডারে পড়ে না, তাই প্রোক্যাম্বিয়াম এটা বাদ। এরকম যদি আমি বলতাম নিচের কোনটি, যেমন এখানে আমি ধরো এবার যে প্রশ্নটা একটু পাল্টাই দিই, প্রশ্নটা দেখো একটু আপডেট করে দিই, প্রশ্নটা এরকম আপডেট করে দিই, দেখো প্রশ্নটা একটু আপডেট করে দিচ্ছি। নিচের কোনটি ভিত্তি ভাজক টিস্যু তৈরি করে? নিচের কোনটি ভিত্তি ভাজক টিস্যু তৈরি করে? দেখি এটার আনসার দাও তো, দেখি এটার আনসার দাও। দেখো প্রশ্নটাকে কিভাবে আপডেট করছে, সেম ম্যাটার আনসার, প্রশ্নটাকে আমি আপডেট করছি। নিচের কোনটি ভিত্তি ভাজক টিস্যু, ভিত্তিকে আরেকভাবে বলে গ্রাউন্ড, গ্রাউন্ড ভাজক টিস্যু তৈরি করে? এটার আনসার সেমই হবে না? এটার আনসারই আসলে কর্টেক্সই হবে, কারণ অ্যাকচুয়ালি ভিত্তি বা ভাজক টিস্যু অ্যাকচুয়ালি কর্টেক্সই তৈরি করে, এই তিনটা তো ভাইয়া তৈরি করে প্রোক্যাম্বিয়াম। তো দেখছো আমি যা বলে দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট কিনা, এগুলোকে তো নেগলেক্ট করা যাবে না। সো তোমরা এভাবে বুঝে বুঝে পড়তে হবে। আমি বারবার বলছি যে মেডিকেল বলো বা ইউনিভার্সিটি বলো, তোমার বেসিক এবং তোমার মেইন বই দুটোই জরুরি। তোমার অবশ্যই মেইন বুক পড়তে হবে, তোমার অবশ্যই মেইন বুক পড়তে হবে, তোমার অবশ্যই বেসিক ক্লিয়ার রাখতে হবে, তোমার অবশ্যই বেসিক ক্লিয়ার রাখতে হবে, তোমার অবশ্যই ক্লাস করা জরুরি, তোমার অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক সলভ করা জরুরি, কোয়েশ্চেন ব্যাংক সলভ করা জরুরি, অ্যান্ড ফাইনালি তোমার অবশ্যই এক্সাম দেওয়া জরুরি, এক্সাম বেশি বেশি। দেখো আমি ক্রাইটেরিয়াটা বলে দিছি, হ্যাঁ কী কী করবা। পারফেক্ট পারফেক্ট প্রিপারেশনের একটা নমুনা, তোমার মেইন বুক অবশ্যই পড়তে হবে, তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, বা ক্লিয়ার না থাকলে করবা আর কি, সমস্যা কি, তোমাকে ক্লাস করতে হবে। তারপর এই তিনটা জিনিস এনশিওর করার পর তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক কখনো আগে সলভ করবে না, যদি কেউ করতেও বলে আগে করবে না, কোয়েশ্চেন ব্যাংক আগে সলভ করবে না, আগে এগুলো ক্লিয়ার করবা, তারপর কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, কেউ বাধা দেবে না, তারপর এক্সাম বেশি বেশি। এটাই হচ্ছে পারফেক্ট প্রিপারেশনের ক্রাইটেরিয়া, মানে এটা লিস্ট আর কি, যেটাকে বলি ক্রাইটেরিয়া বা লিস্ট যেটাই বলি। সো এটা বুঝছো? আমি দেখো আমি তোমাকে যখন পড়াচ্ছি তুমি ক্লাস করতেছো, এখন তুমি যেটা করতেছো, এখন তুমি এটা করতেছো, এটা দান তোমার। তারপর তুমি কি করবা জানো? তারপর তুমি করবা কি, আমার ক্লাস করার পর তুমি এই মেইন বুকটা পড়বা, তাহলে এটাও ডান। ঠিক আছে, মেইন বুক পড়তে গেলে দেখবা যে বেসিকও ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এটা ডান। তারপর কি করবা? তারপর এটা ক্লিয়ার করবা, কোয়েশ্চেন ব্যাংক পড়বা, তাহলে এটাও ডান। তারপর কি করবা? এক্সাম দিবা, তাহলে এটাও ডান। এক্সাম আমি নিচ্ছি না, এই এক্সামগুলো দিবা, তাহলেই তো তোমার 100% প্রিপারেশনটা হচ্ছে। তুমি এইভাবে যদি কনসিস্টেন্সি বজায় রেখে যেতে পারো না, তুমি দেখো তোমার মধ্যে একটা চেঞ্জেস আসবে।
তুমি এভাবে একটু যাও তো দেখি, কয়েকদিন যাও না, 1 মাস, অন্তত 1 মাস এরকম চলো তো দেখি। তোমার যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আমাকে বলিও, অবশ্যই তোমার একটা পরিবর্তন আসবে, আর সেটা তোমাকে ইয়াতে কাজে দেবে, ভর্তি পরীক্ষায় কাজে দিবে। তোমার এই যে জিনিসটা যে ফলো করলা, বা এভাবে যে তুমি টানা কনসিস্টেন্সি বজায় রেখে এই জিনিসটা যে ফলো করতেছো, সেটার রেজাল্ট তুমি পাবাই। পড়তে থাকো, খালি একটু টার্গেট নিয়ে পড়তে থাকো, এবং বেশি বেশি একটু মনোযোগ দাও পড়ালেখায় আপাতত। বাকিগুলো এত দিবা, বাকিগুলোর চেয়েও পড়ালেখায় এখন একটু বেশি মনোযোগ দাও, ঠিক আছে? ওকে, শেষ। আমরা আসলে এখানে একটা জিনিস লিখো, সেটা হচ্ছে আমি একটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে ভাজক টিস্যুর কাজ। ভাজক টিস্যুর কাজ আমি এটা আগেই বলে দিছি, মানে পড়ার সময় বলে দিছি। একটা হচ্ছে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এটা আমি আগেই তো বলছি না, বাট এখানে আলাদা করে লিখবা যাতে মনে থাকে। উদ্ভিদ কার কারণে? উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায় শীর্ষস্থ, বা এটার অল্টারনেটিভ কী ছিল? প্রাইমারি। যে কোনো একটা অপশনে থাকলে লাগাতে হবে, আগেই তো বলে দিছি না, প্রাইমারি ভাজক টিস্যুর কারণে। এই দুইটার মধ্যে একটা অপশনে থাকবে, প্রাইমারি ভাজক টিস্যুর কারণে। 2 নাম্বার, উদ্ভিদ প্রস্থে বা ব্যাসে বৃদ্ধি পায় কিসের কারণে? মনে আছে? সেটা হচ্ছে পার্শ্বীয়, বা এটার অপরভাবে কি আসবে? পার্শ্বীয় বা সেকেন্ডারি ভাজক টিস্যু। যে কোনো দুইটার মধ্যে একটা আসবে, হয় এটা দিবে না হলে এটা দিবে। সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে, সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে। 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ হচ্ছে ক্ষত স্থান পূরণ। ধরো উদ্ভিদের কোনো স্থান ক্ষত হয়েছে, তো ওই ক্ষত স্থানটা পূরণ করার জন্য ভাজক টিস্যুগুলো বিভাজিত হবে। তো বিভাজিত ওই ক্ষতস্থানটা পূরণ করবে। লাইক আমাদের যেরকম কোনো জায়গায় কেটে গেলে ক্ষতস্থানটা পূরণ করার জন্য মাইটোসিস হয়, এখানেও সেম ঘটনা হবে। 4 নাম্বার অপশনটা, এটা তো আমি আগেই বলছিলাম, সেটা হচ্ছে যে ভাজক টিস্যু হতে কিন্তু স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। তার মানে মনে আছে কিনা দেখো, আমি বলছিলাম বিভাজন বন্ধ হলে ভাজক টিস্যু, এটা আমি বলছিলাম, কিন্তু ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। স্থায়ী টিস্যু কি হয়? সৃষ্টি হয়। বিভাজন বন্ধ হলে কি হয়? ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যুটা কি হয়ে যাবে? সৃষ্টি হয়ে যাবে। যেটা আমি একদম শুরুর দিকে বলছিলাম। আই হোপ তোমরা ধরতে পারছো যে এগুলো যে আমি শুরুর দিকে তোমাদেরকে বলছিলাম, এগুলো আমি কিন্তু শুরুর দিকে তোমাদেরকে বলছিলাম। ওকে, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি ভাইয়া, যাওয়ার আগে ভাইয়া কয়েকটা প্রশ্ন দিয়ে যাচ্ছি। আমার কিন্তু যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন দিয়ে যাচ্ছি, তোমরা এগুলো একটু সলভ করবা। যাওয়ার আগে আমি কিছু প্রশ্ন দিয়ে যাচ্ছি, এগুলো তোমরা বাসায় সলভ করতে পারো বা লিখে রাখতে পারো। লিখে রাখতে পারো। এই দেখো, এখানে একটা প্রশ্ন হচ্ছে এরকম, উদ্ভিদ ব্যাস বৃদ্ধির জন্য, উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য কোন ভাজক টিস্যু দায়ী? এটা আসছিল KU, মানে খুলনা ইউনিভার্সিটি 1819-এ। তাহলে হচ্ছে শীর্ষস্থ, আমরা পড়াইছি কিন্তু এখন
বি হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যু। সি হচ্ছে ইন্টার ক্যালারি, সি হচ্ছে ইন্টার ক্যালারি। অ্যান্ড ডি হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। দেখি এটার আনসার বলো তো, একটু আগেই পড়াইছি, না পারলে মায়ের। এটা 1 নাম্বার, এটা না পারলে মায়ের, এটা না মারলে মায়ের। একটু আগে পড়াইছি, এটা না পারলে মায়ের। একটু আগে পড়াইছি তরুণ মূলে কোন ভাজক টিস্যু থাকে? কোন ভাজক টিস্যু থাকে? সবাই এটারও আনসার দাও। তো 2 দিয়ে দিবে, 1 এটা বলবা, 2 এত বলবা। সেটা হচ্ছে তরুণ মূলে কোন টিস্যুকে? মাস ভাজক টিস্যু, বি রিব ভাজক টিস্যু, সি প্লেট ভাজক টিস্যু, এবং ডি নিবেশিত ভাজক টিস্যু। দেখি সবাই এই 2টার আনসার দাও। তরুণ মূলে কোন ভাজক টিস্যু থাকে? আমি পড়াইছি কিনা? পড়াইছি। মাস, রিব, প্লেট, নিবেশিত। উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য কোন ভাজক টিস্যু দেয়? এই 2টার আনসার দেখি তোমরা দাও তো। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। এই 2টার আনসার দাও। আমি এই 2টা আনসার দিয়ে শেষ করে দিই। নেক্সট ক্লাসে আমরা এর পরের থেকে পড়বো। ঠিক আছে, এই ক্লাসেই তোমরা অনেকগুলা প্রশ্ন থাকবে যেগুলো মেডিকেল বা ইউনিভার্সিটি লেভেলে আসতে পারে। তো প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ক্লাস থেকেই তুমি ইম্পর্টেন্ট প্রশ্ন আদায় করতে পারবে। সো প্রতিটা ক্লাসই থাকাটা জরুরি। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। এবং এই 2টার আনসার দিতে থাকো। কাজী ইমরান 1 এর পার্শ্বীয়, 2 এর রিপ। তাবাসসুম বি বলছো, বি মানে কি জানি না আমি, ভিত্তি নাকি রিপ? আচ্ছা রিপ বলছো তুমি। তারপর মায়াতুল ইসলাম জয় বি বলছো, বি মিনস 2 এর বি না? ওকে। ডি বলছো ওমর ফারুক, দ্যাট মিনস 1 এর ডি, পার্শ্বীয়। ওকে, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।